1960-এর দশকে আমেরিকা ও রাশিয়া ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকানদের একটা দল তাদের সিক্রেট রিসার্চের জন্য খুঁজে পায় এক অদ্ভুত জীব, যা দেখতে মানুষের মতো হলেও তার ক্ষমতা দৈবিক। এক সাধারণ বোবা সাফাই কর্মী যে সবসময় নিজের নিঃশব্দ জীবনে লুকিয়ে থাকে। সে একদিন আচমকা এই প্রাণীকে দেখার পর তার জীবন পাল্টে যায় এবং এরপর এই গোপন ল্যাবে ঘটে এমন কিছু কাণ্ড যা কল্পনার বাইরে। তো কে এই প্রাণী? তাকে ধরে আনার রহস্য কি? বলছিলাম এমন এক মুভির কথা যা 2018 সালের বেস্ট মুভি, বেস্ট ডিরেকশন সহ টোটাল 4টে অস্কার পেয়েছিল। আজকের মুভি দ্য শেপ অফ ওয়াটার। সালটা 1962। আমেরিকার বাল্টিমোর শহরে এখন চলছে ঠান্ডা যুদ্ধ। এইখানে মেরিল্যান্ডের একটা গোপন সরকারি ল্যাবে সাফাই কর্মী হিসেবে কাজ করে এলিজা নামের এক মেয়ে। এলিজার গলায় ছোট থেকেই কিছু অস্বাভাবিক ক্ষতের দাগ থাকায় সে কথা বলতে পারে না, তাই সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে নিজের কথা জানায়। অনেক ছোটতে বাবা মা তাকে নদীর পাশে ফেলে রেখে দিয়ে গেলে তাকে উদ্ধার করে আশ্রয় দেয় জাইলস নামের একজন বিজ্ঞাপন চিত্রকর্মী। তারা দুজন সিনেমা থিয়েটারের উপরে একটা অ্যাপার্টমেন্টে থাকে। তাদের আরেকজন সঙ্গী হচ্ছে জাইলসের পোষা বিড়াল সাইরেন। প্রতি রাতে সময় মতো এলিজা বেরিয়ে যায় তার কাজে, মানে মেরিল্যান্ডের ল্যাবে। এলিজা কথা বলতে না পারায় সেখানে তার সহকর্মী তথা বন্ধু জিন্ডা তাকে সব রকমভাবে সাহায্য করলেও বাকিরা কেউ এলিজাকে সেরকমভাবে পছন্দ করতো না। সেদিন তারা প্রতিদিনের মতোই ল্যাবে সাফাই করতে শুরু করলে ল্যাবের একজন কর্মচারী এসে বলে, আজ এই ল্যাবে একটা নতুন দল আসতে চলেছে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। তারা সেটাকে এই ল্যাবে সংরক্ষণ করবে, তবে এটা অনেক গোপন এবং গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, তাই কেউ যেন এটা নিয়ে বাইরে কথা না বলে। ইতিমধ্যে কর্নেল রিচার্ডের নেতৃত্বে ওই দলটা একটা বড় জলভর্তি সিলিন্ডার করে সেই জিনিসটাকে নিয়ে আসলো এবং এলিজা সিলিন্ডারের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। পরের রাতে এলিজা ও জিল্ডা ল্যাবের মেঝে পরিষ্কার করার সময় যে রুমে ওই সিলিন্ডারটাকে আনা হয়েছে সেখান থেকে রিচার্ডকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখে। ল্যাবের বাকিরা ছুটে এলে দেখে রিচার্ডের দুটো আঙুল কাটা। তাড়াতাড়ি রিচার্ডকে হসপিটাল নিয়ে গেলে বিজ্ঞানী ফ্লেমিং এলিজা ও জিল্ডাকে 20 মিনিটের মধ্যে সে রুমটা পরিষ্কার করার দায়িত্ব দেয়। তারা রুমে ঢুকলে দেখে পুরো ঘরটা রক্তাক্ত হয়ে রয়েছে। রুমের সাফাই করার সময় সেখানে এলিজা রিচার্ডের কাটা আঙুল দুটো উদ্ধার করলে সেটাকে একটা ব্যাগের মধ্যে ভরে রাখে এবং জিল্ডা সেটা ফ্লেমিংকে বলতে চায়। সে চলে গেলে এলিজা রুমে থাকা ওই সিলিন্ডার থেকে একরকম অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে সিলিন্ডারের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। কাঁচের ভিতর দিয়ে এলিজা দেখতে পায় অন্ধকারে ডুবে থাকা এক অদ্ভুত মানবাকৃতি প্রাণী বা অ্যাম্ফিবিয়ান, যার ত্বক আঁশযুক্ত এবং ঝলমলে সবুজাভ নীল রঙের। প্রাণীটার চোখে ছিল এক অদ্ভুত নীরবতা। এলিজা আরো ভালোভাবে প্রাণীটাকে পর্যবেক্ষণ করতে থাকলে তখনই জিল্ডা ফ্লেমিংকে নিয়ে রুমে ফিরে এলে প্রাণীটা ভয়ে সিলিন্ডারের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে এবং ফ্লেমিং এলিজার থেকে রিচার্ডের আঙুলের ব্যাগটা নিয়ে চলে যায়। বাড়ি ফিরে এসে এলিজা জাইলসকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওই প্রাণীটার সম্পর্কে পুরো বিবরণ দিলে জাইলস সেটা কিছুতেই বিশ্বাস করতে না চাইলে সে কাজে বেরিয়ে যায়। পরের দিন ল্যাবে এলিজা সিলিন্ডারের কাছে এসে তাকে খুঁজতে থাকলে দেখে প্রাণীটা এখন সিলিন্ডারে নেই। তাকে একটা বড় জলভর্তি বাথটাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এলিজা বাথটাবের ধারে এসে ওই প্রাণীটার জন্য একটা ডিম সেদ্ধ চামচ দিয়ে ভেঙে তাকে খেতে দিলে প্রাণীটাও এলিজাকে ভয় না পেয়ে জল থেকে উঠে এসে ডিমটা নিয়ে আবার জলের গভীরে চলে যায়। এলিজা আজ প্রথমবারের মতো প্রাণীটাকে কাছ থেকে দেখল, তবে তার চোখে মুখে ভয়ের কোনো ছাপ থাকে না, বরং সে প্রাণীটাকে তার বন্ধু বানাতে চায়। এলিজা রুম থেকে বেরিয়ে এলে জিল্ডা তাকে বলে রিচার্ড তাদের দুজনকে ডেকে পাঠিয়েছে কিছু আলোচনার জন্য। তারা দুজন রিচার্ডের অফিসে পৌঁছলে রিচার্ড তাদের ব্যাপারে জানতে চাইলে জিল্ডা বলে সে জন্মানোর পরেই তার মা মারা যায় এবং এলিজার আসল বাবা মায়ের খোঁজ কেউ জানে না। সে কানে শুনতে পায় তবে কথা বলতে পারে না। রিচার্ড এলিজার এই অবস্থা দেখে কিছুটা সহানুভূতি দেখিয়ে বলে আগের দিন রিচার্ড যখন ওই প্রাণীটার সিলিন্ডারের কাছে যায় তখন তার উপর ভয়ঙ্কর প্রাণীটা আক্রমণ করেছিল, তাই এলিজা ও জিল্ডা যখন এই রুম সাফাই করতে যাবে তারা যেন খুব সাবধানে কাজ করে। আসলে এই প্রাণীটা মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঞ্চলের এক গভীর নদীতে বসবাস করত। সেইখানকার স্থানীয় লোকেরা তাকে এক দেবতা হিসেবে পুজো করে এবং এই প্রাণীর কাছে নাকি অলৌকিক ক্ষমতা আছে। এই খবর পেয়ে রিচার্ড ও তার দল নদীতে অভিযান চালিয়ে তাকে বন্দী করে, কারণ মার্কিন সরকার ভেবেছিল একে মহাকাশ গবেষণার কাজে লাগানো যাবে। এরপর তারা বড় জলভর্তি সিলিন্ডারে এই ল্যাবে তাকে নিয়ে আসে। তাকে নিয়ে আসার সময় থেকে প্রাণীটার সাথে রিচার্ডের শত্রুতা বাড়তে থাকে। তার মানুষের মতো 2 চোখ 2 পা থাকলেও সে প্রাণীটাকে কখনো মানুষ হিসেবে দেখেনি, বরং একটা স্যাম্পল বা পরীক্ষার বস্তু হিসেবেই বিবেচ্য করেছিল। সে প্রথম থেকেই প্রাণীটার প্রতি ছিল নির্মম ও অহংকারী। সে মনে করত ওর কোনো অনুভূতি নেই, ভগবান হওয়া তো দূরের কথা। তবে প্রাণীটার সম্পর্কে এত খারাপ কথা শোনার পরেও এলিজা এখনও তাকে বন্ধু বানাতে চায়। বাড়ি ফেরার পথে বাসে সারাক্ষণ ধরে সে প্রাণীটার ব্যাপারেই ভাবতে থাকে। পরের দিন এলিজা তার জন্য অনেকগুলো ডিম সেদ্ধ এবং লুকিয়ে একটা মিউজিক প্লেয়ার নিয়ে আসে। সাফাইয়ের জন্য রুমে গেলে আজও প্রাণীটাকে বাথটাবে থাকতে দেখে এলিজা মিউজিক প্লেয়ার চালিয়ে তাকে ডিম সেদ্ধ খেতে দেয়। প্রাণীটাও একটা নতুন মিষ্টি আওয়াজ শুনতে পেয়ে জল থেকে উঠে নির্দ্বিধায় সেগুলো খেয়ে নেয়।
এইভাবে প্রতিদিন এলিজা প্রাণীটার জন্য ডিম এবং তার মিউজিক প্লেয়ারটা নিয়ে যেতে থাকলে তারা দুজন বেশ ভালো বন্ধু হয়ে ওঠে। এছাড়াও প্রাণীটাও যেহেতু এলিজার মতোই কথা বলতে পারতো না, তাই তারা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই একে অপরের কথা বুঝতেও শুরু করে। এখন এলিজা আরো অনেক বেশি স্বতঃস্ফূর্ত। যতই হোক সে তার মতোই একটা নতুন বন্ধু পেয়েছে। এমনভাবে সবকিছু চলতে থাকলে এক রাতে রবার্ট নামের একজন বিজ্ঞানী তাকে ওই প্রাণীটার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে নিলে পরের দিন সকালেই সে রেস্টুরেন্টে গিয়ে কিছু রাশিয়ান লোকদের সাথে দেখা করে তাদের একটা ডায়েরি দিয়ে প্রাণীটার ব্যাপারে সব রকম তথ্য দেয়। আসলে রবার্টের প্রকৃত নাম ছিল দিমিত্রি মিখাইলভ। সে কোনো আমেরিকান বিজ্ঞানী নয়, বরং ছিল একজন সোভিয়েতের গুপ্তচর। এই সময় যেহেতু ঠান্ডা যুদ্ধ চলছিল, তাই আমেরিকা ও রাশিয়ার মধ্যে ক্রমাগত বাড়তে থাকে বৈজ্ঞানিক ও সামরিক প্রতিযোগিতা। তাদের মধ্যে ছিল মহাকাশ দৌড় এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই। সোভিয়েতদের ধারণা ছিল এই প্রাণীটা এমন কিছু গোপন রহস্য ধারণ করে যা মানুষকে ভবিষ্যতে জল বা মহাকাশের পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করতে পারে। এই কারণেই তারা প্রাণীটাকে গবেষণার জন্য পেতে চেয়েছিল, আর দিমিত্রিকে রবার্ট সাজিয়ে ওই ল্যাবে পাঠায়। সেই রাতেই এলিজা অনেকগুলো ডিম সেদ্ধ নিয়ে প্রাণীটাকে খাওয়ানোর জন্য গেলে দেখে আজ তাকে বাথটাবে রাখা হয়নি। তাকে জল থেকে তুলে শিকল দিয়ে বেঁধে অন্য একটা জায়গায় রাখা হয়েছে এবং সাথে প্রাণীটা যন্ত্রণায় বেশ ছটফট করছে। প্রাণীটার করুণ অবস্থা দেখে এলিজা তার কাছে ছুটে গেলে সে রুমের বাইরে রিচার্ডের গলা শুনতে পেয়ে লুকিয়ে পড়ে। এলিজা লুকিয়ে দেখতে পায় রিচার্ড একটা লোহার স্টিক দিয়ে প্রাণীটাকে কারেন্ট শক দিচ্ছে, আর প্রাণীটা বিকট আওয়াজ করে যন্ত্রণায় চিৎকার করছে। এমন সময় সেখানে জেনারেল ওয়ার্ড রিচার্ডের সাথে দেখা করতে এলে রিচার্ড তাকে বলে আমেরিকার মানুষরা একে ফুল দিয়ে পুজো করত। যদিও এখন লাঠির বাড়িতে তার সারা শরীর রক্তাক্ত হওয়ায় তাকে কোনো অবস্থাতেই ভগবান তো মনে হচ্ছে না। তখন রবার্ট বলে এই প্রাণীটা কিন্তু উভচর, অনেকক্ষণ ধরে এটা জলের বাইরে আছে, তাই সিলিন্ডারের মধ্যে না রাখলে হয়তো শরীরের অবস্থা আরও খারাপ হতে পারে বা মরেও যেতে পারে। তাই ওয়ার্ডের নির্দেশে তাকে সিলিন্ডারের মধ্যে ভরে দিলে রিচার্ড বলে ওঠে এই প্রাণীটার মধ্যে এমন এক নরম হাড় আছে যার জন্য প্রাণীটার এক্স-রে বের করা সম্ভব নয়। তাই প্রাণীটা বেঁচে থাকতেই তার সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ খুলে পরীক্ষা করতে হবে, যদিও এতে প্রাণীটা মারা যেতে পারে। তখনই রবার্ট প্রতিবাদ করে ওয়ার্ডকে বলে তারা কোনোভাবেই একটা নিরীহ প্রাণীকে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মেরে ফেলতে পারে না। যদিও ওয়ার্ড তাকে মনে করিয়ে দেয় যে সে এই ল্যাবের প্রধানের দায়িত্বে আছে, তাই এইখানে তার কথাই শেষ। এইটা বলে সবাই রুম থেকে বেরিয়ে গেলে এলিজাও এই সুযোগে বেরিয়ে আসে। তবে তার বন্ধুর ঠিক কী পরিণতি হতে চলেছে তা ভেবে মনটা প্রচণ্ড খারাপ হয়ে পড়লে সে বাড়ি ফিরে জাইলসকে বারবার অনুরোধ করে প্রাণীটাকে ল্যাব থেকে পালাতে সাহায্য করতে, কারণ সে কোনোভাবেই চায় না কেউ প্রাণীটাকে মেরে ফেলুক। যতই হোক এই প্রাণীটাও তো তার মতোই কথা বলতে পারে না। কিন্তু জাইলস জানে মার্কিন সরকারের ল্যাব থেকে এত বড় প্রাণীকে পালাতে সাহায্য করা কত বড় অপরাধ। একবার যদি ধরা পড়ে যায় তাহলে তাকে অ্যারেস্ট করা হবে। তার উপর ওটা শুধুমাত্র একটা প্রাণী, কোনো মানুষও নয়, তাই সে কোনো মতেই তাকে বাঁচাতে পারবে না। এলিজা জোড়াজুড়ি করা সত্ত্বেও তাকে সাহায্য করতে রাজি না হলে এলিজা জাইলসের উপর প্রচণ্ড রেগে যায়। জাইলস বেরিয়ে যায় তার কাজে। সে একজনকে তার পেন্টিং দেখানোর জন্য গেলে তার পেন্টিং না কিনলে মন খারাপ করে সে চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে ওয়েটার তার পেন্টিং দেখে তাকে ফ্রিতে খাবার খেতে দিলে জাইলস ভাবে এই ওয়েটারটাও তার মতোই একজন সমকামী, তাই সে ওয়েটারকে সেই কথা বললে তাকে রিজেক্ট করে। তখনই একদল কৃষ্ণবর্ণের দম্পতি এলে ওয়েটারটা তাদেরকে কৃষ্ণবর্ণ হওয়ায় তাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে জাইলস বুঝতে পারে এই পৃথিবীতে কৃষ্ণবর্ণ এবং সমকামী হওয়া মৃত্যু যন্ত্রণার থেকে কম কিছু নয়। সেও তো ওই প্রাণীটার মতোই একা, কথা বলতে পারলেও তার মনের কথা শোনার কেউ নেই। তাই আত্ম উপলব্ধির পর জাইলস বাড়ি ফিরে এলে সে এলিজাকে সাহায্য করতে রাজি হলে এলিজা আনন্দে তাকে জড়িয়ে ধরে। এদিকে রবার্ট তার রাশিয়ান সঙ্গীকে প্রাণীটা নিয়ে পরে তিনি এক্সপেরিমেন্টের খবর দিতে এলে জানায় একদিনের মধ্যে প্রাণীটাকে ল্যাব থেকে চুরি করা সম্ভব নয়। তাই তাদের কাছে এখন দুটো উপায়, এক, যদি সে কোনোভাবে এক্সপেরিমেন্টের ডেট পিছিয়ে দিতে পারে, আর না হলে প্রাণীটাকে মেরে ফেলতে পারে, যাতে করে প্রাণীটা আমেরিকাকে কোনো রকম প্রযুক্তিগত সুবিধে দিতে না পারে। অবশেষে প্রাণীটাকে মেরে ফেলতে রাশিয়ান সঙ্গীটা রবার্টকে একটা বোম দিয়ে বলে এটা ল্যাবের ফিউজ বক্সে সেট করে রাখলে 5 মিনিটের মধ্যে এটা ল্যাবের সমস্ত সিকিউরিটি ক্যামেরা নষ্ট করে দেবে। আর সেই সুযোগে রবার্ট প্রাণীটাকে একটা মারণাত্মক ইনজেক্ট করে দেবে যাতে প্রাণীটা সহজেই মারা যায়। প্ল্যানটা সেই রকম ঝুঁকিপূর্ণ না হলেও রবার্ট যেহেতু প্রথম থেকে প্রাণীটাকে মারতে চায়নি, তাই সে এই প্ল্যানে তার সঙ্গীকে বাধা দিতে চাইলে তাদের কাছে কোনো উপায় না থাকায় এই প্ল্যানে রাজি হতে বাধ্য হয়। অন্যদিকে জাইলস ও এলিজা প্ল্যান করে যে ভোর 5টার সময় যখন এলিজাদের নাইট শিফট শেষ হয় তখন 5 মিনিটের জন্য একটা গ্যাপ থাকে, আর সেই সুযোগে এলিজা ল্যাবের সমস্ত ক্যামেরার ডাইরেকশন পরিবর্তন করে 5 মিনিটের মধ্যেই জাইলস সেখানে একজন লন্ড্রি সার্ভিসের কর্মচারী সেজে গাড়ি নিয়ে ল্যাবের মধ্যে পৌঁছবে। আর এলিজা ওই প্রাণীটাকে তার সাথে নিয়ে এসে গাড়িতে তুলে তারা চলে আসবে সোজা বাড়িতে। সেই মতো এলিজা রাতে ল্যাবে এলে প্ল্যান মাফিক সমস্ত ক্যামেরার ডাইরেকশন পরিবর্তন করতে থাকলে রবার্ট রিচার্ডের কেবিনে এসে অনুরোধ করতে থাকে এই প্রাণীকে নিয়ে এক্সপেরিমেন্টের জন্য তার আরও কিছু সময় চাই। তবে নির্দয় রিচার্ড কোনোভাবে এক্সপেরিমেন্টের ডেট পিছোতে রাজি হয় না। তখনই রবার্ট রিচার্ডের পিছনে থাকা মনিটরে লক্ষ্য করে কেউ একজন প্রাণীটার রুমে থাকা সিকিউরিটি ক্যামেরার ডাইরেকশন পরিবর্তন করছে, অর্থাৎ এই ল্যাবের কেউ তাকে নিয়ে পালানোর চেষ্টা করছে।
রবার্ট এইটা দেখে কিছুটা আশার আলো পেয়ে ওই রুমে গিয়ে দেখে এলিজা প্রাণীটাকে বাথটাবের শিকল থেকে খোলার চেষ্টা করছে। তবে সেই শিকলের চাবি একজনের কাছেই থাকে, আর সেইটা হলো রবার্ট। সে প্রাণীটাকে বাঁচানোর সুযোগ হাতছাড়া না করে এলিজাকে চাবিটা সহ কিছু ওষুধ দিয়ে বলে তাকে যেন লবণ মেশানো জলে রাখে। এরপর তারা দুজন মিলে প্রাণীটাকে মুক্ত করে একটা ট্রলির মধ্যে অনেকগুলো ভেজা তোয়ালের নিচে তাকে সবার নজর থেকে আড়াল করার জন্য লুকিয়ে রেখে সার্ভিলিয়ান্স টানেল দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হয় জিল্ডার। জিল্ডা এলিজার প্ল্যান বুঝতে পেরে তাকে আটকানোর চেষ্টা করলেও পরে জিল্ডা তাকে সাহায্য করতে রাজি হলে তারা দ্রুত জাইলস যেখানে এসেছে তার কথা মতো পৌঁছে যায়। আর অন্যদিকে রবার্ট ফিউজ বক্সের পাশে সেই বিস্ফোরক সেট করে দেয়। এতক্ষণে জাইলস ও লন্ড্রি কর্মী মাইকেল পার্কারের ছদ্মবেশে ল্যাবে প্রবেশ করার চেষ্টা করলে সিকিউরিটি গার্ড আইডি কার্ড দেখে বুঝতে পারে সেটা নকল। তাই সে তাকে গাড়ি থেকে নামতে বললে ইতিমধ্যেই সেই বিস্ফোরক বিস্ফোরিত হয়ে চারিদিক অন্ধকার হয়ে গেলে রবার্ট এসে রাশিয়ান সঙ্গীত দেওয়া সে বিষাক্ত ইঞ্জেকশনটা সিকিউরিটির গলায় পুশ করে দিলে সে মারা যায়। এই সুযোগে জাইলস রাস্তা ফাঁকা পেয়ে তাদের প্ল্যান মাফিক জায়গায় এলে জিল্ডা ও এলিজা প্রাণীটাকে গাড়িতে তুলে দিলে জাইলস এলিজা ও প্রাণীটাকে নিয়ে চলে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে। আর রবার্ট জিল্ডাকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ইতিমধ্যে রিচার্ড লাইভ সিকিউরিটি ক্যামেরার গতিবিধি লক্ষ্য করে আর্মি নিয়ে এলে দেখে লন্ড্রির গাড়িটা সেই প্রাণীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ল্যাবের অনেক আর্মি তাদের উপর গুলি চালাতে থাকলেও শেষ অবধি জাইলস ও এলিজা প্রাণীটাকে তাদের ঘরে নিয়ে আসতে সক্ষম হয়। রিচার্ড প্রাণীটার রুমে পৌঁছলে বোমটা দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো রাশিয়ান গোষ্ঠীর কাজ। এদিকে এলিজা ঘরে পৌঁছে প্রাণীটাকে বাথটাবে রাখে। রবার্টের কথা মতো সে পুরো বাথটাব নোনা জল দিয়ে ভর্তি করে, কারণ এই প্রাণী আসলে ছিল নোনা জলের, তাই সে মিষ্টি জলে বেশিক্ষণ বাঁচতে পারবে না। এছাড়াও রবার্ট আগেই এলিজাকে বলে দেয় তাকে কী ধরনের খাবার দিতে হবে। বন্ধুকে বাঁচাতে পেরে দুজন খুব খুশি হলেও তারা জানে এইভাবে ছোট্ট বাথটাবের মধ্যে প্রাণীটাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। তাই সে পরের দিন ঠিক করে তাদের বাড়ির পাশে এমন একটা ক্যানেল আছে যেটা ভারী বৃষ্টি হলে জলের স্রোত বেড়ে 30 ফিট দূরে সমুদ্রে গিয়ে মেশে। আর আগামী 10 তারিখ যেহেতু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তাই এলিজা ঠিক করে সে আগামী 10 তারিখ প্রাণীটাকে জলে ছেড়ে দেবে। রাত হয়ে এলে শিফট অনুযায়ী এলিজা ও জিল্ডা ল্যাবে পৌঁছলে দেখে আজ রিচার্ড সবাইকে জিজ্ঞাসাবাদ করছে কেউ প্রাণীটার ব্যাপারে কিছু জানে কিনা। এমন সময় রিচার্ডের অফিসে এলিজা ও জিল্ডা ডাক পড়লে রিচার্ড জিজ্ঞেস করে তারা ওই প্রাণী ও বিজ্ঞানী রবার্টের ব্যাপারে কিছু অদ্ভুত লক্ষ্য করেছে কিনা। যদিও এলিজা ও জিল্ডা কিছুই জানে না বললে তারা যেহেতু খুবই সাধারণ দুজন সাফাই কর্মী, তাই রিচার্ডের তাদের উপর কোনো সন্দেহ না গেলে ছেড়ে দেয়। সকালে ছুটির সময় এলিজা ও জিল্ডা ল্যাব থেকে বেরোনোর সময় রবার্ট এসে প্রাণীটার সম্পর্কে জানতে চেয়ে তার জন্য কিছু বিশেষ খাবার এলিজাকে দিয়ে তার আসল পরিচয় জানিয়ে দেয়। তখনই এলিজার কাছে জাইলসের ফোন এলে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে জানতে পারে সে চলে যাওয়ায় জাইলস প্রাণীটার খেয়াল রাখার জন্য বাথটাবের পাশে বসে তার ছবি আঁকছিল। তবে সে ঘুমিয়ে পড়লে ওই সুযোগে প্রাণীটা বাথটাব থেকে উঠে তার পোষা বিড়ালটাকে জ্যান্ত গিলে খাওয়ার চেষ্টা করে। এমন সময় বিড়ালের চিৎকারে জাইলসের ঘুম ভেঙে গেলে তাকে বাঁচাতে এলে প্রাণীটা জাইলসকে দেখে ভয় পেয়ে সাইরেনকে ছেড়ে তার হাতে আঘাত করে পালিয়ে যায়। তবে প্রাণীটা প্রথম থেকেই মাংসাশী হওয়ায় জাইলস বুঝতে পারে এতে তার কোনো দোষ নেই, তাই সে এলিজাকে পাঠিয়ে দেয় প্রাণীটাকে খোঁজার জন্য। এলিজা নিচে থিয়েটারের মধ্যে প্রাণীটাকে খুঁজে পেয়ে তাকে আবার ঘরে ফিরিয়ে আনে। প্রাণীটা তার ভুল বুঝতে পারে এবং সে বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় তার শরীর থেকে এক অদ্ভুত নীল রঙের জ্যোতি বেরোতে থাকে। কিছুক্ষণ পর সে জাইলসের কাছে এসেও তার ক্ষতস্থানে এবং মাথায় হাত বুলিয়ে দেয়। সময়ের সাথে এলিজার সাথে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে, তারা একে অপরের প্রেমে পড়ে যায়। রাতে ল্যাবে রিচার্ড রবার্টকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেও তার উপর সন্দেহ বজায় থাকায় রবার্টের উপর বাড়তি নজরদারি রাখতে বলে। সেই রাতে রবার্টের বাড়িতে তার বাকি দুজন রাশিয়ান সঙ্গী প্রাণীটার খোঁজ করতে এলে সে তাদের মিথ্যে বলে যে প্রাণীটাকে মেরে তার দেহ অটপসি করেছিল। তবে তার দেহ থেকে কাজে সেরকম কিছুই মেলেনি। পরের দিন সকালে রবার্ট তার বাড়ির সামনে রিচার্ডের নতুন গাড়িটা দেখতে পেলে সে বুঝতে পারে রিচার্ড নিজে তার উপর নজর রাখছে। এদিকে জাইলস ঘুম থেকে উঠে দেখে তার হাতের কাটা স্থান একদম উধাও, যেন সেখানে কিছুই হয়নি। এমনকি তার মাথায় বেশ কিছু চুলও গজিয়েছে। এই অলৌকিক কাণ্ড দেখে সে খুশি হয়ে এলিজাকে ডেকে বলে এই প্রাণীটা একজন সত্যিকারের ঈশ্বর, সে যে কোনো আঘাতকে সারিয়ে দিয়ে মানুষকে সুস্থ করে তুলতে পারে। তবে প্রাণীটার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকলে তাকে খুব তাড়াতাড়ি ক্যানেলে ছেড়ে দিয়ে আসতে হবে বুঝতে পেরে এলিজার মন খারাপ হয়ে আসে। রাতে ল্যাবে রিচার্ডের সঙ্গে দেখা করতে আসে জেনারেল ওয়ার্ড। সে রিচার্ডকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যদি সে প্রাণীটাকে 36 ঘন্টার মধ্যে খুঁজে না পায় তাহলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রাণীটাকে খুঁজে বের করতেই হবে। ওয়ার্ডের চাপে রিচার্ড আবার রবার্টকে ফলো করতে শুরু করলে সে একটা টানেলে পৌঁছে দেখে রবার্ট দুজন রাশিয়ান ব্যক্তির সাথে তাদের ভাষায় কিছু কথা বলছে। তবে যেহেতু রবার্ট তাদের মিথ্যে বলেছে যে প্রাণীটাকে মেরে ফেলেছে, তাই তার রাশিয়ান সঙ্গী দুজন কিছু বুঝে ওঠার আগেই রবার্টের উপর গুলি চালিয়ে তাকে মারার চেষ্টা করলে পিছন থেকে রিচার্ড তাদের দুজনকে গুলি করে মেরে রবার্টকে বাঁচিয়ে নেয়। কিন্তু একটু আগে রবার্ট যেহেতু রাশিয়ান ভাষায় কথা বলছিল, তাই রিচার্ড বুঝতে পারে প্রাণীটার চুরির পিছনে রবার্ট দায়ী।
তাই সে রবার্টের আসল পরিচয় ও প্রাণীটা কোথায় আছে জানার জন্য তাকে বারবার ইলেকট্রিক শক দিয়ে অত্যাচার করতে থাকলে অবশেষে যন্ত্রণার কাছে হার মেনে বাধ্য হয়ে তার আসল পরিচয় রিচার্ডকে জানিয়ে বলে প্রাণীটাকে একজন সাফাই কর্মী পালাতে সাহায্য করেছিল। রিচার্ড বুঝে যায় এটা নিশ্চয়ই জিল্ডার কাজ, কারণ সে এবং এলিজা ছাড়া তো কেউ প্রাণীটার ব্যাপারে জানতো না, আর এলিজা কথা বলতে পারে না, তাই তার পক্ষে প্রাণীটাকে পালাতে সাহায্য করা সম্ভব নয়। তাই সে দ্রুত জিল্ডার বাড়িতে পৌঁছে প্রাণীটার খোঁজ করতে লাগলে জিল্ডা কিছুতেই তার মুখ না খুললে রিচার্ড জিল্ডাকে হুমকি দিতে শুরু করলে তার স্বামী ব্রুস্টার ভয় সব কিছু স্বীকার করে রিচার্ডকে জানিয়ে দেয় যে প্রাণীটাকে জিল্ডা নয় বরং কথা বলতে না পারা এলিজাই চুরি করে তার বাড়ি নিয়ে গেছে। রিচার্ড এটা শুনে এলিজার বাড়ি থেকে রওনা দিলে জিল্ডা আগে ভাগে তাকে ফোন করে এই ব্যাপারে সাবধান করে দেয়। রিচার্ড এলিজার বাড়ি পৌঁছে গোটা বাড়িতে কাউকে খুঁজে না পেলেও বাথটব থেকে বুঝতে পারে এলিজা এইখানে তার সাথে প্রাণীটাকে লুকিয়ে রেখেছিল, এবং সে ক্যালেন্ডারে নোট দেখে বুঝে যায় তারা প্রাণীটাকে আজ ক্যানেলে ছেড়ে দেবে। এদিকে আজই 10 তারিখ হওয়ায় পূর্বাভাস অনুযায়ী মুষলধারে বৃষ্টি শুরু হলে এলিজা ও জাইলস প্রাণীটাকে নিয়ে ক্যানেলে পৌঁছে তাকে ছাড়তে গেলে এলিজা যেহেতু প্রাণীটাকে প্রচণ্ড ভালোবেসেছিল তাই সে তাকে ছেড়ে যেতে পারে না। আর এমন সময় সেখানে রিচার্ড এসে প্রথমে জাইলসের উপর আক্রমণ করে এলিজা ও প্রাণীটার উপর গুলি চালিয়ে দিলে তারা তিনজনই মাটিতে লুটিয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে প্রাণীটা উঠে তার ক্ষতস্থানে হাত বুলিয়ে সেটা একদম সেরে যাওয়ার পর রিচার্ড অবাক হয়ে যায়। রিচার্ড প্রাণীটার অলৌকিক ক্ষমতা দেখে বুঝতে পারে এটা সত্যি কোনো দেবতা। তবে এইবার প্রাণীটা তার উপর কোনো মায়া দয়া না করে তাকে শেষ করে এলিজাকে নিয়ে জলে ঝাঁপ দেয়। ইতিমধ্যে জিল্ডাও পুলিশ নিয়ে ঘটনাস্থলে চলে আসে, এবং এর সাথে দেখা যায় জলের নিচে প্রাণীটা তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে এলিজার গলার কাঁটা তাকে হাত বুলালে সেগুলো প্রাণীটার মতোই শ্বাস প্রশ্বাসের একটা মাধ্যম তৈরি হয়, এবং এইভাবে এলিজাও তার মতো একটা উভচর প্রাণীতে পরিণত হয়ে জলেও শ্বাস নিতে শুরু করে, এবং সে তার পেটে হাত বুলিয়ে গুলির ক্ষত সম্পূর্ণ সারিয়ে দিলে এলিজার জ্ঞান ফিরে আসে এবং তারা একে অপরকে আলিঙ্গন করে জলের নিচে হারিয়ে যায়। এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি দ্য শেপ অফ ওয়াটার। তবে এই মুভির এন্ডিং নিয়ে 3টে থিওরি আছে। ফার্স্ট থিওরি, এই প্রাণীর মধ্যে অলৌকিক ক্ষমতা দেখানো হলেও কোথাও তাকে মৃতকে জীবিত করার ক্ষমতা দেখানো হয়নি। তো মুভির কিছু দৃশ্য দেখা যায় এই গল্পটা জাইলস দর্শকদের শোনাচ্ছিল, আর এখন প্রাণীটা যেহেতু তার শক্তি দিয়ে জাইলসকে সুস্থ করেছিল এবং অ্যাজ এ গুড হিউম্যান বিং সে এলিজাকে খুশি দেখতে চেয়েছিল, তাই জাইলস তার কল্পনায় এলিজা ও জলমানবের ভালোবাসার একটা সুখকর ইতি টেনেছে, এবং সেটাই আমরা অ্যাজ এ দর্শক দেখেছি। এবার সেকেন্ড থিওরি অনুযায়ী এলিজার গলায় যে ক্ষতের দাগ ছিল সেটা খুব সিমিলার এই প্রাণীর শ্বাসতন্ত্রের মতো। এলিজার কোনো বাবা মায়ের পরিচয় কিন্তু মুভিতে পাওয়া না গেলেও বলা হয় তারা এলিজাকে নদীর ধারে পেয়েছিল, এবং এই কারণে সে তাকে প্রথমবার দেখার পর কিন্তু ভয় পায়নি, বরং তার সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে। মুভির শেষে এই প্রাণী এলিজাকে তার শক্তির মাধ্যমে তার আসল রূপ ফিরে পেতে সাহায্য করেছে, যেটা থেকে আন্দাজ করা যেতে পারে যে এলিজা হয়তো এই প্রাণীটার মতোই ছিল। আর তৃতীয় থিওরি হলো মুভির প্রচুর জায়গায় আমাদের বলা হয়েছে প্রাণীটার মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল, যার কারণে সে দেবতা হিসেবে পূজিত হতো। তবে তার আসল ক্ষমতা ছিল মৃত মানুষকে জীবিত করা, সেটা মুভির শেষ অবধি লুকিয়ে রাখা হয়েছিল, যেটা অবশেষে এলিজাকে বাঁচানোর মাধ্যমে আমাদের একটা ভালো এন্ডিং দিয়েছে। সর্বোপরি এই মুভি আমাদের একটাই বার্তা দিয়েছে, এই পৃথিবী তথা সমাজে সব রকম মানুষের সাথে মিলেমিশে থাকা উচিত। তাদের আলাদা মনোভাব বা আলাদা প্রকৃতির জন্য অপমান ও ছোট করে দেখার কোনো অধিকার আমাদের নেই, কারণ আমরা উপরওয়ালার চেয়ে বড় কখনোই হতে পারি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।